আজ আপনার জন্য অনিশ দেবের লেখা ১৯-২০ শুরু হচ্ছে। অনিশ দেবের ১৯-২০। ইমেলটার হেডিং দেখে ভুরু কুঁচকে গিয়েছিল পীতাম্বরের। এরকম খেলা কখনো আবার হয় নাকি? কি অদ্ভুত নাম, আল্ট্রা নিউ পয়জন গেম। পীতাম্বরের ইমেল আইডিতে প্রচুর আজব মেইল আসে, যেমন নামিবিয়ার কোনো ব্যাংকে বেওয়ারিশ $1.৫ মিলিয়ন পড়ে আছে। সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পীতাম্বরকে মেইল করে জানাচ্ছেন টাকাটা তিনি পীতাম্বরের নামে ট্রান্সফারের ব্যবস্থা করে দেবেন। এর জন্য কাগজপত্র যা যা দরকার সবই তিনি তৈরি করবেন। পীতাম্বরকে শুধু বাড়ির ঠিকানা আর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জানাতে হবে। তারপর টাকাটা দেশের বাইরে নিশ্চিন্তে পাঠিয়ে দেওয়ার পর তিনি ইন্ডিয়াতে এসে ওর সঙ্গে যোগাযোগ করে টাকাটা ভাগাভাগি করে নেবেন। আবার এমন মেইলও আসে যাতে এক সুন্দরী বিদেশিনীর ফটোগ্রাফ এবং অন্যান্য তথ্য রয়েছে। তিনি ভারতীয় পাত্র খুঁজছেন। পাত্রের বয়স ৩০ থেকে ৫৫-র মধ্যে হলেও আপত্তি নেই, আর বিপত্নিক কিংবা ডিভোর্সি হলেও চলবে। পীতাম্বরের চেহারা ছোটোখাটো, মাথায় বড়সড় টাক, বয়স ৫২ পেরিয়েছে। কিন্তু হলে হবে কি, মেয়েটির ছবি বেশ লোভ জাগায়। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল স্ত্রী পদ্মাবতীর কথা। পদ্মাবতীর ব্যাপারটা আগে ভাবতে হবে। আজও বিয়ের প্রস্তাব ছাড়া সাংঘাতিক ডিসকাউন্টে নানান সফটওয়্যার কেনার প্রস্তাবও আসে ইমেলে। আবার পুরুষত্বকে তেজি করে তোলার বিচিত্র সব পদ্ধতির খোঁজখবরও পাঠায় নানান কোম্পানি। সাধারণত এসব মেইল পীতাম্বর খোলেন না, তাই এগুলো ইনবক্সে না এসে বাল্ক মেসেজে জমা হয়। যদি বাল্ক মেসেজের কোনো মেইলের টাইটল পীতাম্বরের কাছে ইন্টারেস্টিং মনে হয়, তবেই তিনি সেই মেইলটা খোলেন। যেমন এই আল্ট্রা নিউ পয়জন গেম। আজ পর্যন্ত এ ধরনের কোনো মেইলে সাড়া দেননি পীতাম্বর, কিন্তু এই পয়জন গেমে মেইলটা দেখে মনে হলো এটা খুলে একটু নেড়ে চেড়ে দেখলে হয়। কিন্তু ঠিক তখনই পদ্মাবতীর ডাক এলো। এ ডাক নিশির ডাক, অথবা তার চেয়েও বেশি। সুতরাং সঙ্গে সঙ্গে ইয়াহু থেকে সাইন আউট করলেন পীতাম্বর। চেয়ার পিছনে ঠেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে চেঁচিয়ে বললেন, যাই। বয়স ৫০ পেরোলেও পীতাম্বরের সব ইন্দ্রিয় এখনো দিব্যি টকবকে। ফলে যে ক্ষিপ্রতায় তিনি পদ্মাবতীর ডাক লক্ষ্য করে শব্দভেদী বানের মতো ছুটে গেলেন, সেটা অবাক করার মতো। পদ্মাবতী বেডরুমের দরজায় দাঁড়িয়েছিল। ওর গায়ে গোলাপি নাইটি জাতীয় যে বস্তুটি চাপানো রয়েছে সেটা বোধহয় কাচের তৈরি, অথবা গোলাপি রংটা পদ্মাবতীর গায়ের রঙও হতে পারে। বউকে অচেনা পুরুষের চোখ দিয়ে দেখতে চাইলেন পীতাম্বর। সত্যি, ওর সারা শরীরে শুধুই মার্কাটারি বক্ররেখা। ওর দিকে তাকানো মাত্রই দুটো জিনিসের কথা মনে পড়ে, সুকুমার রায়ের খাই খাই কবিতা আর আবার খাবো সন্দেশের কথা। কিন্তু পীতাম্বর তো আর অচেনা পুরুষ নন, ৩ বছর আগে তাই ছিলেন। সুতরাং এখন পদ্মাবতীর দিকে তাকালে ও দুটো জিনিসের কথা ওর আর মনে পড়ে না, বরং মনে পড়ে কবিতায় পড়া ডাকিনী যোগিনী এলো কত নাগিনী লাইনটা। কিন্তু তা সত্ত্বেও পদ্মাবতীর নেশার টান এড়াতে পারেন না পীতাম্বর। কি করে যেন ৩০-এর এই মেয়েটা ৫২-র পীতাম্বরকে এখনো বশ করে রাখতে পারছে। শুধু মাঝে মাঝে ভেতরে ভেতরে উথলে ওঠা প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়তে চান পীতাম্বর, কিন্তু ওই পর্যন্তই। কোনো এক ম্যাজিকে এই মায়াবী মেয়েটা ওকে সামলে নেয়। যেমন এখন স্বামীকে কাছে ডেকে পদ্মাবতী যেভাবে হামলে পড়ে তাকে আদর করতে শুরু করলো, তাতে মেনকাও লজ্জা পাবে।
পীতাম্বর অবাক হয়ে কাঠ কাঠ অবস্থায় আদর খাচ্ছিলেন আর ভাবছিলেন কতক্ষণ ব্যালেন্স রেখে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। পদ্মাবতীর আদরের কোনো সীমানা নেই। তাছাড়া কত রকম কলা কৌশল যে ও জানে। ওর পাল্লায় পড়লে চিতায় ওঠা পুরুষও জেগে উঠবে। পীতাম্বরের মনে হচ্ছিল ব্যাপারটা ঠিক স্বামী স্ত্রীর আদর নয়, পদ্মাবতী কোনো ব্লু ফিল্মের শুটিংয়ে শট দিচ্ছে। সে যা দেয় দিক, মনের অনিচ্ছা সত্ত্বেও পীতাম্বরের শরীর অনেকক্ষণ আগেই জেগে উঠেছিল। পদ্মাবতী তাকে মেঝেতে পেরে ফেলল। তারপর প্রবল ঝটাপটি করে ডাকিনী যোগিনীর মতো পীতাম্বরকে কাবু করে বলতে গেলে ব্লটিং পেপারের মতো শুষে নিল। একটু পরে পদ্মাবতী উঠে দাঁড়ালেও পীতাম্বর তুলো ঠাসা পুতুলের মতো এলোমেলো হাত পা ছড়িয়ে মেঝেতে পড়ে রইলেন। বড় বড় শ্বাস নিয়ে হাঁপাতে লাগলেন। তৃপ্তিতে ঘুম পেয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু এখনই অফিসে বেরোতে হবে, কামাই করা যাবে না। তাই জোরে মাথা ঝাঁকুনি দিয়ে পদ্মাবতীর ঘোর কাটালেন পীতাম্বর। শরীরটা আধপাক গড়িয়ে খানিকটা হামাগুড়ি দিয়ে হাতে পায়ে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। পদ্মাবতীর দিকে তাকালেন পীতাম্বর। সত্যি এসব ব্যাপারে ওর ক্যালির কোনো অভাব নেই। তখন পীতাম্বরের ওকে দারুণ লাগে, কিন্তু বাকি সময়টা অসহ্য। পীতাম্বর একটু সঞ্চয়ী মনের মানুষ, ফলে আয় করেন দু হাতে, কিন্তু ব্যয় করেন করে আঙ্গুলে। আর পদ্মাবতী যেন সেই সঞ্চয় প্রকল্প এর পদ্মবনে মত্ত হাতি। দু হাতে খরচ করাটাই ওর প্রথম কথা এবং শেষ কথা। ব্যাপারটা অপছন্দ হলেও পীতাম্বরের কিছু করার নেই, কারণ পদ্মার নেশায় পড়ে ওকে বিয়ে করার সময় সব সম্পত্তির অর্ধেক মালিকানা ওর নামে লিখে দিয়েছেন। কি হলো, কি ভাবছ? পীতাম্বর চমকে উঠে বললেন, কই কিছু না তো। পদ্মাবতী জল তরঙ্গের শব্দ করে হাসল। পীতাম্বরের সামনেই ড্রেস বদলাতে শুরু করলো। নতুন পোশাক পরতে পরতে বলল, শোনো, দুপুর 2টো নাগাদ জিমি আসবে। তারপর আমরা একটু বেরোবো, ফিরতে রাত হবে। তুমি ডিনার করে শুয়ে পড়ো। পীতাম্বরের গা জ্বালা করে উঠল। এই জিমিটার জন্যই পদ্মাবতীকে আরও অসহ্য লাগে। ছেলেটার যেমন কুকুরের মতো নাম, তেমনি কুকুরের মতো স্বভাব। সবসময় পদ্মাবতীকে ঘিরে ছোক ছোক করছে, জিভ বের করে লালা ঝরাচ্ছে। পীতাম্বর ভালো করে জানেন পদ্মাবতী ডিভোর্স চায় না, জিমিকে বিয়ে করতেও চায় না। কারণ পীতাম্বরের টাকা পয়সা, এসি ফ্ল্যাটের আরাম, প্রিমিয়াম গাড়ির নরম গুদি সবই পদ্মার দারুণ পছন্দ। তার পাশাপাশি ওর দরকার একটা পোষা তেজি যুবক, যে সবসময় মুখ বুজে ওর ফরমাস খাটবে আর ওর প্রবল আহ্লাদের চাপে কখনো কাহিল হয়ে পড়বে না। ফলে পদ্মাবতী যে উৎফুল্ল থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু পীতাম্বর সবসময় অসহ্য এক টানাপোড়েনের মধ্যে বেঁচে রয়েছেন, নাকি মরে রয়েছেন। চোখের সামনে রোজ জিমির হ্যাংলাপনা পীতাম্বরের মাথায় আগুন ধরিয়ে দেয়। কিন্তু পদ্মার মুখের উপর কিছু বলতে পারেন না, শুধু ভেতরে ভেতরে ছটফট করেন। যদি পদ্মাবতীকে কোনোভাবে সরিয়ে দেওয়া যেত, তাহলে জিমির সমস্যাটাও আর থাকতো না। পীতাম্বরের গলায় এঁটে বসা ফাঁসটা খুলে যেত তখন। সেই দিনটার কথা ভেবে পীতাম্বরের মন ভালো হয়ে যায় পলকে। ইস, যদি পদ্মাবতী চোখের সামনে থেকে সরে যাওয়ার পরেও পীতাম্বর ঘোর লাগা মানুষের মতো দাঁড়িয়ে রইলেন। আসলে তখন ভাবছিলেন কি রহস্য লুকিয়ে রয়েছে আল্ট্রা নিউ পয়জন গেম মেলটার মধ্যে। বিষ মেশানো খাবার একই টেবিলে বসে খাবে 6 জন, কিন্তু মারা যাবে 4 জন। 2 জন দিব্যি বহাল তবিয়তে বেঁচে থাকবে। এটা কিভাবে সম্ভব? আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারেন? বিষ মেশানো খাবার একই সঙ্গে বসে সমানভাবে ভাগ করে খাবে 3 জন, কিন্তু মারা যাবে 2 জন।
তৃতীয় জন বেঁচে থাকবে। কেমন করে বলতে পারেন? বিষ মেশানো খাবার খেলো 3 জন, একজন মারা গেল, বেঁচে রইল 2 জন। বলুন কোন ম্যাজিকে এটা সম্ভব? ইমেলটা এইরকম অদ্ভুত তীব্র সব প্রশ্ন, আর তার সঙ্গে কার্টুন ছবির ঢঙে আঁকা অ্যানিমেশন। খাবার টেবিলে বসে সবাই খাবার ভাগ করে নিচ্ছে, তাতে নীল রঙের বিষ মেশানো হচ্ছে। তারপর সবাই তৃপ্তি করে খাচ্ছে এবং কয়েকজন টেবিলে ঢলে পড়ছে, বাকি কয়েকজন দিব্যি বেঁচে থাকছে। সিনেমার মতো বারবার একই ঘটনা দেখাচ্ছে কার্টুন অ্যানিমেশন। তার নিচে বিজ্ঞাপনের কায়দায় নানান স্লোগান লেখা, আর সবশেষে একটা মোবাইল নম্বর। নম্বরটার পাশে লাল রঙের হরফে লেখা রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু প্লে দ্য পয়জন গেম কন্ট্যাক্ট ইমিডিয়েটলি। পীতাম্বর ইমেলটা বারবার পড়লেন, তারপর পকেট থেকে মোবাইল ফোন বের করলেন। কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে মোবাইলের বোতাম টিপে নম্বরটা স্টোর করে নিলেন। পদ্মাবতী এখন বাড়িতে নেই, নিশ্চয়ই কুকুরটাকে বগল দাবা করে কোথাও ঘুরতে গেছে, অথবা দুজনে কোনো জলপান স্টোরসে পাশাপাশি গ্লাস হাতে বসে চাপা গলায় বুড়বুড়ি কাটছে। তবু কি ভেবে কম্পিউটার টেবিল ছেড়ে ঘরের বাইরে এলেন পীতাম্বর। ফ্ল্যাটের এ ঘর ও ঘর একবার ভালো করে দেখে নিয়ে নিশ্চিত হলেন যে পদ্মাবতী সত্যিই ফ্ল্যাটে নেই। তারপর আল্ট্রা নিউ পয়জন গেমের ফোন নম্বরে ফোন করলেন। গুড মর্নিং, আল্ট্রা নিউ পয়জন গেম, মে আই হেল্প ইউ? মিষ্টি গলায় একটি মেয়ে কথা বলল। পীতাম্বর মাথা চুলকোলেন দুবার, তারপর খসখসে গলায় বললেন, আপনাদের এই নতুন পয়জন গেমটার ব্যাপারে একটু ডিটেলসে জানতে চাই। কথাবার্তা চালাতে কোনো অসুবিধে হলো না। ওদের ঠিকানা লিখে নিলেন পীতাম্বর। বললেন যে আগামীকাল তিনি ওদের অফিসে গিয়ে যোগাযোগ করবেন। মেয়েটি একগাল হেসে বলল, আই ওয়েলকাম টু ইউ আওয়ার গেমল্যান্ড স্যার। পীতাম্বরের বুকের ভেতরে ধকধক শব্দ হচ্ছিল। বারবার ভাবছিলেন ব্যাপারটা কি শুধু গেম, নাকি তার চেয়েও কিছু বেশি। এই কথা ভাবতে ভাবতেই পরদিন পয়জন গেমের ঠিকানায় পৌঁছে গেলেন পীতাম্বর, এবং ওদের দোকান কিংবা অফিস দেখে রীতিমতো হতাশ হলেন। থুতথুরে একটা 3 তলা বাড়ি কোনো রকমে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার বাইরের পলেস্তারা খসা নোনা ধরা চেহারাটা এমন যেন আগমার্কা ভুতুরে বাড়ি। দেখে পীতাম্বরের মনে হলো জোরে ঝড়ঝাপটা এলেই কাঠামোটা হুড়মুড় করে খসে পড়বে। বাড়ির একতলায় একটা ছোট দরজা, তার মাথাতে একটা বড় সাইনবোর্ড। বোর্ডের লেখা যথেষ্ট রংচটা হলেও পড়া যাচ্ছে, রানীবালা চিকিৎসালয়, আর নিচে লেখা অব্যর্থ কবিরাজি ঔষধের বিশেষজ্ঞ। এছাড়া দোকানের ঠিকানাটা শেষ লাইনে লেখা। কাঁচা হাতে নতুন রং বুলিয়ে ঠিকানাটাকে স্পষ্ট করা হয়েছে। ঢুকবো কি ঢুকবো না করেও দোকানের ভেতরে ঢুকে পড়লেন পীতাম্বর। বাড়িটার বাইরের চেহারা যেমন ভেতরটাও তাই। সামনে তেল চিটে ধরা কাঠের শোকেস কাম কাউন্টার, তার কাচগুলো সব ময়লা হলদেটে। কোনো কোনো ফাটা কাচ আঠা দিয়ে কাগজ জুড়ে মেরামত করা হয়েছে। ঘরের পিছনের দেওয়ালে দুটো বড় বড় কাঠের আলমারি, আলমারির পাল্লায় কাচ বসানো, তবে কয়েকটা খোপে কাচ নেই, আর কয়েকটা ফাটা কাচ কাগজ সেটে সামাল দেওয়া হয়েছে। কাচগুলো ময়লা হলেও তার ভেতর দিয়ে তাকে রাখা প্রচুর শিশি বোতল বেশ নজরে পড়ছে। ডান দিকের আলমারির পাশ ঘেঁষে একটা সরু পথ, পথের মুখ কালো পর্দায় ঢাকা। পীতাম্বর ঘরটা খুঁটিয়ে দেখতে লাগলেন। ঘরের ফাঁকা দেওয়ালের বেশিরভাগ অংশই নানান ঠাকুর দেবতার ক্যালেন্ডারে ঢাকা। সিলিংয়ে ক্যাচ ক্যাচ শব্দ করে একটা বেটপ মাপের পাখা ঘুরছে, তার হাওয়ায় ক্যালেন্ডারগুলো ছটফটে পাখির মতো উড়ছে। ঘরে কাউকে দেখতে পেলেন না পীতাম্বর। ভুরু কুঁচকে গেল। তাহলে কি চলে যাবেন? কিন্তু ঠিকানাটা তো ঠিক ঠিক মিলেছে।
শেষ পর্যন্ত কাউন্টারে ঠকঠক করে শব্দ করলেন, আর একই সঙ্গে ডেকে উঠলেন, কেউ আছেন? সঙ্গে সঙ্গে আছি আছি বলতে বলতে একগাল স্মিত হাসি নিয়ে একজন বেটে খাটো চেহারার বৃদ্ধ কালো পর্দা সরিয়ে কাউন্টারের কাছে চলে এলেন। রং ফর্সা, চোখে পুরু লেন্সের চশমা, মাথার চুল সাদা ধপধপে হলেও গোফে সাদা কালোর মিশেল রয়েছে। বৃদ্ধের গায়ে একটা ময়লা ঘি রঙের ফুলহাতা শার্ট, পায়ে একই রকম ময়লা একটা খাকি প্যান্ট। পীতাম্বর লক্ষ্য করলেন বৃদ্ধ একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। বলুন বলে ছোট্ট করে কাশলেন। ডান দিকের গালটা একবার চুলকে নিলেন। আমার ইমেলে আপনাদের একটা গেম, মানে আল্ট্রা নিউ পয়জন গেম, তার একটা অ্যাড দেখেছি। পীতাম্বর ইতস্তত করে একটু থামলেন। বৃদ্ধের উজ্জ্বল চোখ সরাসরি ভেদ করল পীতাম্বরকে। একটু হেসে যেন অভয় দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন, মানে ওই পয়জন গেমটা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে এসেছি। ওটার অ্যানিমেশন দেখে এত ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই। পীতাম্বরকে জড়িয়ে পড়লেন বৃদ্ধ। একটু করে শব্দ করে হাসলেন, তারপর বললেন, আসুন ভেতরে আসুন। কাউন্টারের এক পাশের ডালা তুলে বৃদ্ধ পীতাম্বরকে ভেতরে আসতে ইশারা করলেন। বৃদ্ধের পোশাক থেকে আতর টাইপের একটা গন্ধ বেরোচ্ছিল। কাউন্টার ডিঙিয়ে ওপাশে ঢুকতেই গন্ধটা আরও উগ্র হলো। পীতাম্বরের কৌতূহল ক্রমশ বাড়ছিল। আধুনিক পদ্ধতিতে ইমেলে বিজ্ঞাপন, মোবাইল নম্বরে ফোন করে শোনা গেল আধুনিক তরুণীর মিষ্টি গলা, অথচ আসল জায়গায় এসে এ কি উল্টো ছবি। যেমন সেকেলে জরাজীর্ণ দোকান ঘর, তেমনি নরবরে দোকানদার। ব্যাপারটা পুরোপুরি ঠাট্টা নয় তো? পর্দা সরিয়ে ভেতরের ঘরটায় ঢুকলেন বৃদ্ধ, পিছন পিছন পীতাম্বরও। ঢুকতেই পীতাম্বরের নাকে বিচিত্র গন্ধের একটা ঝাপটা এসে ধাক্কা মারল। ওর মনে হলো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে এসে পড়েছেন, কারণ ঘরটা শিশি বোতলে ছয়লাপ। তার কোনোটায় সাদা পাউডার, কোনোটায় রঙিন তরল, আবার কোনোটায় ছোট কিংবা বড় ট্যাবলেট। এছাড়া শুকনো গাছগাছরা শিকড় বাকড়ও কিছু কম নেই। ঘরের এক কোণে একটা ছোট টেবিল, তার দুদিকে মোটা 3টে চেয়ার। টেবিলে কিছু কাগজপত্র, খাতা, 3টি বল পয়েন্ট পেন আর একটা পুরনো মডেলের টেলিফোন। বৃদ্ধ একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন। একটু হাঁপ ছেড়ে টেবিলের উল্টো দিকের একটা চেয়ার দেখিয়ে বললেন, বসুন। পীতাম্বর চারপাশে নজর বোলাতে বোলাতে বসে পড়লেন। এবারে বলুন স্যার, আপনার কি উপকার করতে পারি? ওই যে বললাম, ওই পয়জন গেমের ব্যাপারটা। পীতাম্বরকে খুঁটিয়ে দেখলেন বৃদ্ধ, তারপর ধীরে ধীরে বললেন, আসলে ওই গেমের একটা অ্যানিমেশন সিডি আমরা বিক্রি করি, দাম 230 টাকা। কম্পিউটারে গেমটা লোড করে আপনি খেলতে পারেন, মানে টাইম পাস করার জন্যে। ওতে অনেক অপশন আছে, অনেক পাজল আছে, পয়েন্ট আছে, আপনি ভালো এনজয় করতে পারবেন। পীতাম্বরের মুখে বিরক্তি আর হতাশা ফুটে উঠেছিল। সেটা লক্ষ্য করে খুক করে হাসলেন বৃদ্ধ। ভুরু উঁচিয়ে সরাসরি তাকালেন পীতাম্বরের চোখে, বললেন, বুঝতে পারছি আপনি খুশি হননি। কেমিক্যালের শিশি বোতলগুলোর দিকে ইশারা করে দেখালেন পীতাম্বর, এগুলো তাহলে কি ওই গেমের জন্যে নাকি? ঠিক ধরেছেন। ওপর নিচে মাথা নাড়লেন বৃদ্ধ, এগুলো আসল পয়জন গেমের জন্যে। হঠাৎই শির দ্বারা সোজা করে বসলেন। ঠান্ডা গলায় বললেন, বলুন, কে আপনাকে ট্রাবল দিচ্ছে? কাকে আপনি মাইনাস করতে চান? পীতাম্বর এই ধরনের সরাসরি প্রশ্নে একটু বিব্রত হলেন। চেয়ারে নড়ে চড়ে বসলেন, এদিক ওদিক তাকালেন। বৃদ্ধ হেসে বললেন, সিক্রেসি আমার গুডউইল। আমি ক্লায়েন্টদের চাহিদা মেটাই, বিনিময়ে পারিশ্রমিক নেই, ব্যাস। কেমিক্যালের গন্ধে পীতাম্বরের দম আটকে যাচ্ছিল। মাথার উপরে ছোট একটা পাখা ঘুরলেও পীতাম্বর বেশ ঘামছিলেন। আমি মানে?
আপনি কি আপনার ওয়াইফকে সরাতে চান? বৃদ্ধের প্রশ্নে যেন ইলেকট্রিক শক খেলেন পীতাম্বর। ওর শরীর কেঁপে গেল। মনের কথা পড়তে পারে নাকি এই বুড়োটা? দোকানদার সব জানতা হাসি হাসলেন। অবাক হওয়ার কিচ্ছু নেই। আমার কাছে হাজব্যান্ড ওয়াইফের কেসই বেশি থাকে। হয় হাজব্যান্ড ওয়াইফকে সরাতে চায়, নয় ওয়াইফ হাজব্যান্ডকে। আপনি? বৃদ্ধকে কথা শেষ করার সুযোগ না দিয়ে পীতাম্বর বললেন, হ্যাঁ হ্যাঁ, ওয়াইফকে। নরম গলায় বললেন, একটা সময়ের পর সব বিয়ে কেমন তেতো হয়ে যায়। তখন মনটা মুক্তি চায়। কিন্তু মুক্তি, ওরে মুক্তি কোথায় ভাবি? হাসলেন বৃদ্ধ। আর সেই জন্যে আপনাদের মতো নিপীড়িত ক্লায়েন্টদের আমি সার্ভিস দিই। এবারে আসল কথায় আসি। হাতে হাত ঘষে পীতাম্বরের দিকে ঝুঁকে এলেন বৃদ্ধ। যে আল্ট্রা নিউ পয়জনটার কথা আপনাকে এখন বলবো, সেটা আমার বাবার আবিষ্কার। আমার বাবা নেপালপদ সরকার এককালে বিখ্যাত কুবড়ে ছিলেন। বাবার তৈরি মোদক একবার খেলে মানুষ নেশার ফাঁদে পড়ে যেত। বাবা সবসময় হাজার রকম গাছগাছড়ার নির্যাস আর কেমিক্যাল নিয়ে হাজার রকম পরীক্ষা নিরীক্ষা করতেন। তো ওই সব করতে করতে একদিন আজ থেকে প্রায় ৭২ বছর আগে এক মার্কাটারি বিষ আবিষ্কার করলেন। তার কেমিক্যাল ফর্মুলা এখন আমি ছাড়া আর কেউ জানে না। পীতাম্বর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মার্কাটারি বিষ মানে? এ প্রশ্নে বৃদ্ধ বেশ মজা করে হেসে উঠলেন। বললেন, মার্কাটারি মানে একেবারে স্পেশাল টাইপের অব্যর্থ বিষ। এই ধরুন, খাবারের মধ্যে এই বিষ মাপা পরিমাণে মিশিয়ে আপনি আর আপনার ওয়াইফ একসঙ্গে খেয়ে নিলেন। আপনার ওয়াইফ যে মারা যাবেন তার একেবারে ফুল গ্যারান্টি। কিন্তু আপনি বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও বেঁচে যাবেন। মানে ২-৪ দিন নার্সিংহোমে কাটাতে হলেও প্রাণে বেঁচে যাবেন। তখন পুলিশ আপনাকে মোটেই সন্দেহ করবে না, যেহেতু একই বিষ মেশানো খাবার আপনিও খেয়েছেন, অথচ লাকিলি আপনি বেঁচে গেছেন। ব্যাস, তখন মুক্তি এবং মনের মতো করে নবজীবন শুরু। এক কথায় আনন্দের আর সীমা নেই। কি বলেন? পীতাম্বর মন্ত্রমুগ্ধের মতো বৃদ্ধের কথা শুনছিলেন। এসব কি রূপকথা নাকি বাস্তব? ওর বুকের ভেতরে হাতুড়ি পেটাচ্ছিল কেউ, আর অঝরে লোভের লালা ঝরছিল। কিন্তু ভদ্রলোকের কথাবার্তায় কোথায় যেন একটা খটকা লাগছে না। বিষ মেশানো খাবার খেলেন দুজন, কিন্তু একজন বেঁচে যাবে কেমন করে? তার রহস্যটা বৃদ্ধ এখনো ফাঁস করেননি। সে কথা জিজ্ঞেস করতেই টেবিলে চাপড় মেরে হেসে উঠলেন তিনি। বললেন, ওটাই তো আসল মিস্ট্রি। ওটার জন্যই তো আমার এত পসার। এবার মনোযোগ দিয়ে কৌশলটা শুনুন। বৃদ্ধ বড় করে একটা হাই তুললেন। হা করা মুখের সামনে ২ আঙ্গুলে কয়েকবার তুড়ি বাজালেন। তারপর ওই বিষটার একটা অ্যান্টিডোট, মানে প্রতিশোধক, বাবা তৈরি করতে পেরেছিলেন। আসলে সেটাও এক রকমের হালকা বিষ। বিষ মেশানো খাবার খাওয়ার আগে ঠিক ৩ ঘন্টা আগে ওই অ্যান্টিডোটটা খেয়ে নিতে হবে। তাহলেই আপনি হয়ে গেলেন পুরোপুরি সুরক্ষিত। তখন মনের আনন্দে বিষ মেশানো খাবার খান, নো প্রবলেম। তবে হ্যাঁ, মাথা চুলকোলেন বৃদ্ধ, চোয়ালে হাত বোলালেন। বললেন, তবে হ্যাঁ, একটু কষ্ট তো হবেই। আপনি বিষ মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়বেন, নার্সিংহোমে যাবেন, জীবন নিয়ে একটু টানাটানি হবে, কিন্তু শেষ পর্যন্ত যমরাজ জিতবে না, আপনিই জিতবেন। আর বুঝতেই পারছেন, আপনাকে সন্দেহ করার কোনো প্রশ্নই উঠবে না। টেবিলে চাপড় মেরে বক্তৃতা শেষ করলেন বৃদ্ধ। মুখে তৃপ্তির হাসি, কারণ ব্যাপারটা তিনি ক্লায়েন্টকে ঠিকমতো বোঝাতে পেরেছেন। পীতাম্বরও মনে মনে খুশি হয়েছিলেন। সত্যি এই প্ল্যানটা হিসেবের কোনো ফাঁক নেই। তবে একটা ছোট্ট প্রশ্ন থেকে যাচ্ছে, বিষটায় কোনো গন্ধ নেই তো? খাবারে মেশানোর পর যদি উৎকট কোনো গন্ধ পাওয়া যায়? সেই প্রশ্ন করতেই বৃদ্ধ হেসে বললেন, নো প্রবলেম। মাংসের ঝোল। মাংসের ঝোল মানে? আপনার ওয়াইফ মাংস খেতে পছন্দ করেন, তাই তো? পছন্দ মানে? ও পুরোপুরি মাংসাশী প্রাণী। কষা মাংস ওর হট ফেভারিট। চমৎকার।
বেশ করে মশলাপাতি দিয়ে কষে মাংস রান্না করার বন্দোবস্ত করবেন, মানে দুজনের জন্যে। তাতে আমি যে শিশিটা দেব ওটার লিকুইডটা পুরোটা ঢেলে দেবেন। ব্যাস, কাজ শেষ। ভুরু কুঁচকে কিছুক্ষণ চিন্তা করলেন পীতাম্বর। কোথাও কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না সেটাই খতিয়ে দেখছিলেন। পদ্মাবতীর মুখটা মনে পড়ল ওর। কল্পনায় দেখলেন সেই সুন্দর মুখটা চোখের পলকে নীল হয়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এখন পিছিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাই বৃদ্ধের চোখের দিকে সরাসরি তাকে জিজ্ঞেস করলেন, কত? 20,000। 20,000? আল্ট্রা নিউ পয়জনের দাম শুনে আঁতকে উঠলেন পীতাম্বর। হ্যাঁ স্যার, 20,000। হাসলেন বৃদ্ধ। দামটা বেশি মনে হলে আপনি বরং ছুরি দিয়ে কাজ সেরে নিন, 20 টাকায় হয়ে যাবে। আর যদি ঘরোয়া কোনো ব্ল্যান্ড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন তাহলে পুরো বিনে পয়সায় হয়ে যাবে। একটু কেশে নিয়ে আরও যোগ করলেন, আপনার যা সমস্যা তাতে 20,000 তো জলের দর। পীতাম্বর টাকা খরচ করার চেয়ে জমাতেই বেশি ভালোবাসেন। পদ্মাবতীর উচ্ছৃঙ্খল খরচের লাট সাহেবিয়ানা পীতাম্বরকে ভেতরে ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তাই বৃদ্ধের মুখে বিষের দাম শুনে তিনি রীতিমতো ধাক্কা খেয়েছেন। কিন্তু এছাড়া উপায়ও তো নেই। তবে একটাই সান্ত্বনা, এই 20,000 টাকা খরচ করার পর তিনি পদ্মাবতীর বেপরোয়া খরচের জ্বালা পোড়া থেকে মুক্তি পাবেন চিরকালের জন্য। পীতাম্বর মাথা নেড়ে সায় দিয়ে বললেন, ওকে, অ্যাগ্রিড, 20,000। আপনি বুদ্ধিমান। থ্যাংক ইউ, হেসে বললেন বৃদ্ধ। এবারে আপনার কাজ হলো 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া। তারপর পরশুদিন সন্ধেবেলা এসে বাকি 15 দিয়ে মানে ওষুধের শিশি দুটো নিয়ে যাওয়া। পরশু 15,000 টাকা দিয়ে দেওয়ার পর যদি বাই চান্স ওষুধে কাজ না হয় তখন? পীতাম্বর বেশ দোটানায় পড়ে গেলেন। কেস জন্ডিস হয়ে গেলে পীতাম্বর কার নামে অভিযোগ করবেন আর কার কাছেই বা করবেন? এই বুড়োটা যদি ডাহা ঠকায় তখন? আচ্ছা, পরশুদিন 5,000 দিলে হয় না? তারপরে কাজ ঠিক মতো চুকে গেলে বাকি 10। সে কথাই বৃদ্ধকে বললেন পীতাম্বর। বৃদ্ধ হেসে বললেন, হতে পারে, তবে একটা কন্ডিশন আছে। পরশুদিন আপনাকে আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ নিয়ে আসতে হবে, মানে ভোটার কার্ড আর লেটেস্ট ইলেকট্রিক বিল কিংবা টেলিফোন বিল নিয়ে আসতে হবে। তা না হলে আল্ট্রা নিউ পয়জনের কাজ মিটে গেলে যদি আপনি আর টাকা না দেন তখন আমি কার পেছনে টাকার জন্যে ঘুরব। যদি রাজি থাকেন তাহলে 5,000 টাকা দিন। অ্যাড্রেস প্রুফের কথা বলতে পীতাম্বরের মুখে ফুটে ওঠা অস্বস্তির ভাব বৃদ্ধের নজর এড়ায়নি। তিনি গলা খাকারি দিয়ে বললেন, বেকার দুশ্চিন্তা করবেন না। আগেই তো বলেছি, সিক্রেসি আমাদের গুডউইল। ক্লায়েন্টদের ট্রাস্ট যদি একেবারে চলে যায় তাহলে আমার ব্যবসা দুদিনেই লাটে উঠবে। সুতরাং পরশু সন্ধেবেলা 7টা নাগাদ নিশ্চিন্তে চলে আসুন আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ নিয়ে, সঙ্গে ক্যাশ 5,000 টাকা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এখন তাহলে 5,000 দিন। পীতাম্বর নীরবে শর্ত পালন করলেন। বৃদ্ধ একটা খাতা খুলে ছোট ছোট হরফে কী সব লিখে নিলেন। তারপর খাতা থেকে মুখ তুলে বললেন, তাহলে এই কথাই রইল, পরশু সন্ধে 7টা। নীল লেবেল লাগানো ছোট্ট শিশিটার দিকে তাকালেন পীতাম্বর। কবিরাজ নেপালপদ সরকারের আশ্চর্য আবিষ্কার, হালকা বিষ, অ্যান্টিডোট, প্রতিষেধক। আসল বিষের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র দাওয়াই। এটা খাওয়ার পর 3 ঘন্টা কাটবে। রাত 10টা নাগাদ তিনি আর পদ্মা খেতে বসবেন। তেল ঝাল মশলা দিয়ে রান্না করা কষা মাংস আর পরোটা, সঙ্গে বাদশাহী স্যালাড। মাংসের মধ্যে মেশানো থাকবে লাল লেবেল লাগানো শিশির মারাত্মক বিষ। তার 1 ফোঁটা গন্ধও টের পাবে না পদ্মাবতী, কারণ রানীবালা চিকিৎসালয়ের বৃদ্ধ দোকানদার বলেছেন বিষটা কষা মাংসে মিশিয়ে দিলে তার কোনো স্বাদ গন্ধ পাওয়া যাবে না। তাছাড়া বেশিরভাগ রাতেই পদ্মা অল্প বিস্তর নেশা করে ফেরে।
সুতরাং কষা মাংস এবং পরোটা ইত্যাদি খাওয়ার পরেই পদ্মার গল্প শেষ, নতুন গল্প শুরু। এই সব কথা চিন্তা করতে করতে নীল লেবেল লাগানো শিশিটার ছিপি খুললেন পীতাম্বর। মাথা পিছনে হেলিয়ে বড় মাপের হা করে শিশির স্বচ্ছ তরলটুকু নিশ্চিন্তে গলায় ঢেলে দিলেন। পীতাম্বরের গলা জ্বলতে শুরু করেছিল। যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি খাওয়ার টেবিলে রাখা জলের বোতলের দিকে হাত বাড়ালেন, কিন্তু ঠিক মতো বোতলটা ধরতে পারলেন না। ওর হাতের ধাক্কায় বোতলটা টেবিলে কাত হয়ে পড়ে গেল। জলে ভেসে গেল টেবিল। পীতাম্বরের হাত পা থরথর করে কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ, দম নিতে অসহ্য কষ্ট হচ্ছিল। ওর শরীরটা হঠাৎই টলে পড়ে গেল মেঝেতে। সেই অবস্থাতেই পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোনটা বের করার চেষ্টা করলেন, পারলেন না। ওর গল্প শেষ হয়ে গেল। মারা যাওয়ার আগে পীতাম্বরের শেষ চিন্তা ছিল দুটো শিশির লাল আর নীল রঙের লেবেল ভুল করে উল্টে যায়নি তো। পদ্মাবতী রাতে ফিরে পীতাম্বরের মৃতদেহটা দেখতে পেল। সঙ্গে সঙ্গে ও মোবাইল ফোনের বোতাম টিপে একটা নম্বর ডায়াল করল। হ্যালো, রানীবালা চিকিৎসালয়। হ্যাঁ বলুন, আমি পীতাম্বর বিশ্বাসের ওয়াইফ বলছি। কাজটা হয়ে গেছে। আপনি খুশি তো ম্যাডাম? অফকোর্স, ক্লায়েন্টদের স্যাটিসফ্যাকশনই আমাদের মটো। এবার তাহলে আমাদের সার্ভিস চার্জের বাকি 20,000 টাকাটা কাউকে দিয়ে কাইন্ডলি একটু পাঠিয়ে দিবেন। আপনাকে তো আগেই বলেছি, টোটাল 30,000-এর 10,000 টাকা আপনার হাজব্যান্ড দিয়ে গিয়েছিলেন। কোনো চিন্তা করবেন না, কালই টাকাটা পাঠিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। ফোনে কথা শেষ করে বৃদ্ধ ভাবছিলেন কি অদ্ভুত পেশায় তিনি জড়িয়ে আছেন। যারা খুন হতে চায় তারা নিজের ইচ্ছে তার দোকানে আসে। খুন হওয়ার জন্য আগাম দেয় অবশ্য, কেউ কেউ পুরো পেমেন্টও করে দেয়, তারপর নিজেই নিজেকে খুন করে। আর পুলিশের খাতায় সুইসাইডের সংখ্যা একটা বেড়ে যায়। ইস, খুন হয়ে যাওয়া লোকগুলো যদি জানতো আসল ক্লায়েন্টরা কখনো তার দোকানে আসে না, তারা ফোনেই কাজ সারে আর নিজের কবর খোঁড়ার জন্যে শিকারকে পাঠিয়ে দেয় তার দোকানে।